এই যে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, এদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো উচিত, পিটানো উচিত। কারণ এদের কারণে সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন বলছেন এই কথা? আমি কেন বলছি এ কথা? এটার পেছনে রিজন একটাই, তারা পুলিশকে মেরে হামলা পরিচালনা করে তারা পুলিশের মনোবল ভেঙে দিয়েছে। এখন পুলিশ মব ছিনতাই হলে তাকায় তাকায় দেখে, পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নেয় না। অথচ আগে আমরা কি দেখতে পেয়েছি, পুলিশ বলেন, র্যাব বলেন, ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত অ্যাকশনে গেছে। এখনও র্যাব অ্যাকশনে যায়, কিন্তু কথা হচ্ছে একটা মানুষ মরে যাওয়ার পরে অ্যাকশনে যায় তো লাভ নেই। একটা মানুষ মরে যাওয়ার পরে অ্যাকশনে যাওয়ার থেকে টোটাল রাষ্ট্রীয় ইকোসিস্টেমটা ঠিক ঠিক করা উচিত না? টোটাল রাষ্ট্রীয় ইকোসিস্টেমটা যদি ঠিক হয় তাহলে তো অপরাধ সংগঠিতই হবে না, অপরাধ সংগঠিত হওয়ার রেশিওটা কমে আসবে। যেহেতু অপরাধ সংগঠিত হবে না বা অপরাধ সংগঠিত হওয়ার রেশিওটা কমে আসবে, তাহলে রাষ্ট্রীয় ইকোসিস্টেম ঠিক করার দায়িত্ব কার? অবশ্যই বর্তমানে যারা রাষ্ট্রের হর্তাকর্তা সেজে বসে আছে তারা তারা তো সেটা করতেছে না। এই আসিফ, নাহিদ, তারপর এই যে সমন্বয়ক যারা ছিল, যারা নিজেদেরকে দিল্লি না ঢাকার স্লোগান দিয়ে দিয়ে রাজপথে জাহির করলো যে তারা বাংলাদেশ স্বাধীন করেছে, নতুন বাংলাদেশ নিয়ে আসছে, ভালো কথা। তাহলে তারা এখন কেন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ? এই বিষয়গুলা জাস্টিফাই করার দায়িত্ব কার? আপনার আমার মতো জনগণের। আগে কি ছিলাম, এখন কি হয়েছি, ভবিষ্যতে আমাদের দৌড় কতটুকু পর্যন্ত, এই বিষয়গুলো যাচাই বাছাই করার দায়িত্ব কার? জনগণের। গতকালকে দেখলাম ডক্টর ইউনূসের ভিআইপি পাস বাতিল করে নাই, মানে তিনি এখনো ভিআইপি। কারণ হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমে মিথ্যা তথ্য। তাহলে হামে যে শিশুরা মারা যাচ্ছে, এটা কি মিথ্যা তথ্য ছিল? মোটেও ছিল না। তার মানে বাংলাদেশে শুধুমাত্র একমাত্র ডক্টর ইউনূসের জীবনের দামই আছে, আর আপনার আমার সাধারণ সন্তানের দাম নাই। আপনার আমার তো সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যায়ন নাই। আমরা রাস্তাঘাটে যাব, ছিনতাইকারীদেরকে সালাম দিয়ে আমাদের চলতে হবে, অন্যথায় মরতে হবে। আর এইটা আমাদের দেশের পুতুল সরকার তাকায় তাকায় দেখবে, কোনো অ্যাকশনে যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকায় তাকায় দেখবে, কোনো অ্যাকশনে যাবে না। কেন অ্যাকশনে যাবে না? কারণ আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ভয় ঢুকে গেছে যে ভাই এই মববাজ, এই গোষ্ঠীদের জনকিত হচ্ছে এই বর্তমান সরকার আর এর আগের অন্তর্বর্তীকালীন সরকার। তো এই যে আমি আর মামু সংসদে জামু, এই ইলেকশন করে তো এরাই সব, এরা নিজেরাই ঝগড়া করে, এরা নিজেরাই ট্রেন্ডিংয়ে থাকে, এরা নিজেরাই নতুন নতুন নিউজ তৈরি করে, যেটা দিয়ে পাবলিকরে প্রতিদিন ব্যস্ত রাখে। তো একটা সময় পাবলিক তো ভুলে যাবে। তো এত ফাও রিস্ক নিয়ে লাভ কি? এর আগের সরকারের আমলে যেই পুলিশ, র্যাব তারা অ্যাকশনে ছিল, জনগণের জানমাল রক্ষার্থে তারা পদক্ষেপ নিয়েছে, তারা কিভাবে মরছে তারা তো জানে, তারা কিভাবে মারছে। তাদেরকে রীতিমতো পিটায় মেরে ফেলছে, মাইরে ফ্লাইওভারে ঝুলে রাখছে। তো শুধু শুধু পার্সোনাল শত্রু তৈরি করতে যাবো পেশাগত কারণে? এই জন্য বর্তমান সময়েও পুলিশ খুব একটা বেশি অ্যাকশনে যায় না, তাকিয়ে তাকিয়ে দেখে। এখন দেখেন দাতাল মোসাদ্দেকের উপরে কিন্তু মব হইলো, ও একই অভিযোগ করবে। তো ওরা যখন মব করে তখন কিন্তু এই অভিযোগটা ধোপে টেকে নাই, কিন্তু এখন দাতাল মোসাদ্দেক অভিযোগ করতেছে যে পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখে, পুলিশ তো ভয় পাচ্ছে। আরে বেটা, তোরা যখন মব করতি তখন তো পুলিশ একই কাজই করতো। পুলিশ কেন ভয় করে? পুলিশের ট্রেনিংয়ে তো সাহস দেওয়া হয়, তাই না? পুলিশের যে ট্রেনিং হয়, আর্মির যে ট্রেনিং হয়, সাহসের প্র্যাকটিস করা হয়। তারপর এমনভাবে তাদেরকে তৈরি করা হয় যেন তারা কোনোভাবে ভয় না পায়। সেই পুলিশ, সেই আর্মি, সেই প্রশাসন সবার মনের মনোবল ভাঙ্গা দিয়া এখন তোমরা আসছো তাদের কাছে নিরাপত্তা চাইতে। তারা নিরাপত্তা কেন দিবে? আজকে বুলেট বৈরাগী হত্যার শিকার হয়েছে, কালকে আপনার পরিবারের কেউ না কেউ হত্যার শিকার হবে। কন্টিনিউয়াসলি বাংলাদেশে এই ধরনের প্রোপাগান্ডা চলবে। সেই প্রোপাগান্ডাটা কি? যে ছিনতাইকারীর কবলে পড়ে তাকে এইভাবে মারা হচ্ছে। আমি র্যাবের প্রেস কনফারেন্সটা দেখছিলাম, ওখানে ডেসক্রিপশন দিচ্ছিল কিভাবে তাকে হত্যা করা হয়েছে, মাথায় বাড়ি দিয়ে, অটো রিক্সা থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কারণ আমার কথা হচ্ছে কিভাবে তাকে মারা হয়েছে এইটা জানা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট ভবিষ্যতে যেন কেউ হত্যার শিকার না হয়। এইটার ব্যাপারে কয়জন মানুষ পদক্ষেপ নিছে? কয়জন রাষ্ট্র শাসক আপনার আমার জীবনের কথা চিন্তা করে?
বাংলাদেশে এখন পরিস্থিতিটা বাস্তব এমন হয়ে গেছে যে সাধারণ মানুষের জীবন মূল্যহীন, জীবনের কোনো দামই নেই, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নাই। এখানে জীবনের মূল্য আছে ছিনতাইকারীর, কারণ তাদের বাঁচতে হবে, তাদের পেটের দায়ে আরেকজনকে খুন করে হলেও ফোন ছিনতাই করতে হবে, চলতে হবে, তো তাদের জীবনের দাম আছে। তাদেরকে খুলিয়াম মাঠে ছাইরা দিয়া ভালো ভালো মানুষগুলোরে মিথ্যা মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকাই দিচ্ছে যে তোমাদের দুনিয়া এটা না, তোমাদের দুনিয়া ওইটা, এখানে ছিনতাইকারী, কিশোর গ্যাং, এদের রাজত্ব চলবে। কেন হবে এরকম? আমরা জনগণরা ট্যাক্স দিই কি এই কারণে? আমাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের মূল্য অবমূল্যায়ন করা হচ্ছে। আমাদের মূল্যায়নের জায়গাটা নাই। কেন নাই? আমরা ট্যাক্স দিব আর এই দেশে বসবাস করার রাইটস তারা দিচ্ছে কোনো মতে, এইটুকুই। আমাদের নিরাপত্তা কে দিবে? দেওয়ার কোনো সুযোগ নাই। আর নিরাপত্তা দিতে হলে কি করতে হবে? তাদের শোষণকে মেনে চলতে হবে এবং বিকাল 5টার ভিতর ঘরে বসে থাকতে হবে, অর্থাৎ সমস্ত কাজকাম শেষ করে বিকাল 5টার মধ্যে ঘরে থাকবেন, রাত্রে বের হওয়া যাবে না। সান্ধ্যকালীন কারফিউ আইন মানে ব্যাপারটা এরকম যে আমরা রিফিউজি ক্যাম্পে বসবাস করতেছি। পুরা বাংলাদেশ একটা রিফিউজি ক্যাম্প হয়ে গেছে। এই রিফিউজি ক্যাম্প থেকে সাধারণ মানুষকে উদ্ধার করে মুক্ত আকাশে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাটা কি করবে কেউ? আর যে মানুষটা করবে সেই মানুষটাকে তো লাঠি দিয়ে বের করে দেওয়া হয়েছে। তাহলে নতুন কাউকে ক্রিয়েট করেন যে এই বিষয়গুলো বুঝে পদক্ষেপ নিবে। তা আপনারা সেকেন্ড অপশন তৈরি না করে আপনারা সাম্রাজ্যবাদী দালালদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে নিজেদের আখের গুছানোর ধান্দা করে 2 দিন পর তো বিদেশ চলে যাবেন। এই দেশটা দেখবে কি? আপনারা সেকেন্ড অপশন না তৈরি করে আপনারা কি করতেছেন? সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাতে দেশের দায়িত্ব তুলে দিচ্ছেন। আরে যারা 2 লাখ টাকা 5 লাখ টাকার জন্য মানুষ মারে, এই সমস্ত গ্যাং কালচারের কাছে সাধারণ মানুষ কতটা নিরাপদ? কিছুদিন আগে টাঙ্গাইলে দেখলাম, সরি আমার আজকে একটু কথা বলার হ্যাবিটটা কিন্তু একদম ক্যাজুয়াল, কারণ আমি সকালবেলা ওইরকম আহামরি এখন ওই জ্বালাময়ী কোনো ভাষণ দিতে পারবো না। আমি যেটা বলবো ফ্যাক্ট, রিয়েলিটি, সেটা হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে যখন দেখি নারীদের ধর্ষণ, ছিনতাইকারীর মাধ্যমে সাধারণ মানুষের হত্যা, এখন দেখতেছি সরকারি চাকরিজীবীরাও সেফ না। তাহলে এই আমলাতন্ত্র যারা মেনটেন করেন বা আমলায় যারা চাকরি করেন, সরকারি চাকরিজীবী, তারা বাংলাদেশে আছে সব মিলায়া 46 লাখ। এই 46 লাখ আমলাদের পরিবার কি নিরাপদ? নিরাপদ না। এখনো যদি তারা দায়িত্বে থেকে নিজেদের জায়গায় থেকে যদি প্রতিবাদ না করে, এখনো যদি সাধারণ মানুষকে এটা চিন্তা করে বা এটা মেনে নিয়ে চলতে হয় যে না বাংলাদেশ এখন অরক্ষিত, আমাদের এভাবেই চলতে হবে, তাহলে আমি বলবো আমার দেশের মানুষের মতো দুর্ভাগা জাতি পৃথিবীতে কোথাও নেই। আমরা বছরে বছরে স্বাধীন হই, বছরে বছরে আমরা এক গ্রুপ থেকে আরেক গ্রুপের হাতে জিম্মি হই। কেন? গতকালকে শুনলাম যে তারেক রহমান বলল নারীদের রান্না করতে কষ্ট হয়, তাদেরকে আমরা এলএমজি কার্ড দেব, ও এলপিজি কার্ড দেব। এখন এলপিজি কার্ড আপনি কেন দেবেন? আমরা কি ব্রাহ্মণপাড়ায় বসবাস করি? ভারতে বসবাস করি আমরা? ওই ব্রাহ্মণপাড়া ভারতে যান না, যা দেখেন 1 কেজি চাল নিতে হলেও রেশন কার্ড ব্যবহার করতে হয় ওদের, কারণ ওদের জনসংখ্যা অনুযায়ী সাপ্লাই ওরা মাসিক হিসাব করে করে। আর আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কি করে গেছিলেন? তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে আরও এক্সট্রা রেখে গেছিলেন, বলছিলেন যে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। কেন বলছে এটা? শেখ হাসিনার বাংলাদেশে ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না। কিন্তু ভারত থেকে শুরু করে আপনাদের বাপ, বর্তমান বাপ আমেরিকা, তাদের দেশেও কিন্তু দারিদ্রতা আছে, তাদের দেশেও কিন্তু মাদক আছে। মাদকের ভয়াল থাবায় যেমন ইন্ডিয়া জর্জরিত, ঠিক একইভাবে মাদকের ভয়াল থাবায় আমেরিকাও জর্জরিত। আমেরিকার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মানুষ কিন্তু এখনো গরিব, ঠিক একইভাবে ইন্ডিয়ার একটা মেজরিটি মানুষ কিন্তু গরিব, সবাই কিন্তু বড় লোক না। তো এই কারণে ইন্ডিয়া কি করে, রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল, গ্যাস,
তারপর খাবার দাবার সব কিছু হিসেব করে দেয়। শুধু তাই না, ওরা তো একটু ব্রাহ্মণ পাড়ার মানুষ, তো মাছ মাংস কম খায়। তাদের কলকাতার হিসাবটা আলাদা, মাছ মাংস অন্যান্য রাষ্ট্রে কম, মানে রাজ্যে কম খায়। তো স্বভাবতই ওদের রেশনিং পদ্ধতিতে সব চলে। আমরা কি ব্রাহ্মণপাড়ায় বসবাস করি, আমাদেরকে কার্ড দিয়ে এলএমজি গ্যাস নিতে হবে, সরি আমাদের কার্ড দিয়ে এলপিজি গ্যাস নিতে হবে, আমাদের কার্ড দিয়ে নিতে হবে, যেটা কি বলে কৃষকদের 208 টাকা ভাতা নিতে হবে। ভাই কৃষকদের ভাতা দেওয়ার দরকার নাই তো। কৃষকদেরকে আপনারা সঠিক সময়ে সার দেন, সঠিক সময়ে তেল দেন, সঠিক সময়ে বীজ দেন, দেখবেন কৃষকরা উৎপাদন করতে পারবে। আর এখন আমরা যেমন চাইলে মন চাইলে এলপিজি গ্যাস কিনতে পারি। কীরকম, আমার একটা কিনলাম আজকে, সামনের মাসে একটু আমার হাত শর্ট থাকবে, আমি আরেকটা এলপিজি গ্যাস কিনা স্টকে রাখতে পারি। ভবিষ্যতে যদি এই রেশনিং পদ্ধতি চলে আসে, আপনি ওই ইন্ডিয়ার মতো এক মাসে একটা এলপিজি গ্যাসের বেশি আপনি পাবেন না। তা আমরা কি ব্রাহ্মণপাড়ায় বসবাস করি যে আমাদের বিভিন্ন কার্ডের মাধ্যমে আমাদেরকে একটা লিমিটেশন ধরিয়ে দেওয়া হচ্ছে যে তোমার লিমিট এই পর্যন্ত, তুমি এর বাইরে কিচ্ছু করতে পারবা না? এগুলা কি? আমরা তো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে বসবাস করি এবং আমাদের নিজস্ব জ্বালানি সক্ষমতা আছে। তা আমরা সেটাকে আমাদের দেশের মানুষের জন্য ইউজ কেন করব না? আমরা কেন এই কার্ড পদ্ধতিতে যাব? কেন যাব? কার্ড যদি দেয়া লাগে, কার্ড যদি সত্যি সত্যি দেয়া লাগে, ভালো ভালো জায়গায় দেন। কোন সেই ভালো ভালো জায়গা? যারা একেবারে মরা গরিব তাদেরকে কার্ড দেন এবং সেই কার্ডের মাধ্যমে ফ্রি রেশনিং ব্যবস্থা করে দেন। যেই উন্নয়ন প্রকল্পগুলো জননেত্রী শেখ হাসিনা করছে সেগুলোকে সচল করেন। একই সাথে এই যে দারিদ্রদের জন্য যে ঘর দিছিল না শেখ হাসিনা, যে ছিন্নমূল দারিদ্র পরিবারদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল গুচ্ছ গ্রাম করে করে, ওই গুচ্ছ গ্রামগুলোতে গ্যাস কানেকশন নাই, পারলে সেখানে রেশনিং ব্যবস্থা করে আপনি এলপিজি গ্যাস দেন ফ্রিতে। ও মানুষ টাকা দিয়ে গ্যাস কিনবে, সেখানেও আবার এলপিজি কার্ড দিতে হবে তাদের, মানে একটা লিমিটেশন, তুমি একটার বেশি মাসে গ্যাস সিলিন্ডার কিনতে পারবে না। তো যার চাহিদা যতটুকু সে তো ততটুকুই টাকা দিয়ে কিনবে, এটা তো আপনার বাপের টাকা দিয়ে খরচ করে কিনতেছে না, তাহলে কেন সে লিমিটেশনের মধ্যে থেকে কিনবে? এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। ভারতীয় আগ্রাসন চাই না বলে ভারতের পণ্য বয়কট করে করে ভারতরে আমাদের ঘাড়ে চাপায় দিলে তো হবে না। ভারতকে কেন আমাদের ঘাড়ে চাপায় দিতে হবে, বা আমাদেরই সেটা নিতে হবে? কেন নেব আমরা? আমরা আমাদের ন্যাশনালিটির জায়গায় যেটা ভারতের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখা দরকার আমরা সেটা রাখবো, যেটাতে আমাদের জনগণের উপকার হবে। যেমন এই যে মৈত্রী পাইপলাইনটা করছে, তেল নিয়ে আসতে সুবিধা বা ওকে, যে সেটা নিয়েও কিন্তু শেখ হাসিনার সময় অনেক বদনামের শিকার হয়েছে, যে না তিনি এটার মাধ্যমে গ্যাস পাচার করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। কিন্তু আলটিমেটলি এখন আমরা দেখতে পাচ্ছি কি, যে ওইটার মাধ্যমে তেল আমদানি করা হয়, কিন্তু বা তেল কিনে ইন্ডিয়া থেকে তেল খুব সহজে নিয়ে আসা যায়। ক্রাইসিস মোমেন্টের জন্যই কিন্তু এটা তৈরি করা। তো এখন কতদিন ওই পাইপলাইনের উপরেই বা আমরা ভরসা করব? কতদিন করব? আমাদের যেটা করতে হবে, বিশ্ব রাজনীতিতে মাথা উঁচু করে বাঁচতে হবে। ভারতের পা চাইটে নয়, ভারতের পা ধইরা নয়। বর্তমান সরকার যেটা করতেছে, শেখ হাসিনার সরকারের থেকেও বেশি ভারতের সাথে ডিল করতেছে, এবং অন্ধভাবে অন্ধভাবে, যেটা বাংলাদেশের জন্য সব থেকে বেশি ক্ষতিকর। আমি ভারতের খারাপ বলছি না, আমি যেটা বলছি যে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ণ করে ভারতের সাথে কোনো ডিলিংসে যাওয়া যাবে না। রাষ্ট্রীয় স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে সব ডিলিংসে যান। আপনারা নিজের দেশের সার্বভৌমত্ব বন্ধক রাখবেন আমেরিকার কাছ থেকে, আর বেসিক নেসেসিটি কিনবেন আপনারা ভারতের কাছ থেকে, তাহলে দিন শেষে আপনার অস্তিত্বটা থাকলো কোথায়? আপনি যে স্বাধীন বাংলাদেশ, আপনার অস্তিত্বটা কোথায় থাকলো? আপনি কেন সঠিক সময়ে ওই যেখানে তেল উৎপাদন হয় সেখান থেকে তেল আমদানি করতে পারেন না? আপনি কেন আপনার নিজস্ব তেল শোধনাগারে তেল আমদানি করে ক্রুড অয়েল এনে সেটা রিফাইন করতে পারেন না? কেন পারেন না সেটা? এই পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান সর্ট আউট করেন। হ্যাঁ, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কখনো শত্রুতা হবে না, কিন্তু তার মানে এই না বন্ধু রাষ্ট্রকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে হবে। কারণ বলতে পারেন কিভাবে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে? কিভাবে দিচ্ছে না? ডিজেল বেশি দামে কিনতেছে,
এই যে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসতেছে, এই ডিজেলটা বেশি দামে কিনতেছে, অথচ সঠিক সময়ে এই ডিজেল আমদানি করে যদি এখানে রিফাইন করতে পারতো, হয়ে যেত। একই সাথে পেট্রোল অকটেন, যেটা আমাদের দেশীয় সক্ষমতা আছে, সেটা নিজের দেশে উৎপাদন করা বাদ দিয়া সেটাও কিনে নিয়ে আসতেছে। তাহলে এগুলো কি বাংলাদেশকে ধোকা দেওয়া হচ্ছে না? সারা জীবন আমাদেরকে গিলাইলেন কি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিন শেষে আপনারাই দিল্লির তাবেদারি করতেছেন। তাহলে এটার দায়ভার কে নিবে? অবশ্যই এটার দায়ভার সরকারকে নিতে হবে, বর্তমান সরকারকে।